নমস্কার, সবাইকে স্বাগত। এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার এক বদ্ধভূমি। এই ভারতের উপরেই চৈতন্য মহাপ্রভু থেকে আরও নানান মানুষ মনীষী জন্মগ্রহণ করেছেন। মানুষের মধ্যেই ভগবান, আর ভগবানের উপর যেখানে ভক্তি সেখানেই ভক্তের সমাগম। ভক্তের সমাগম মানেই ভক্তি। এই কথা ভারতবর্ষের ক্ষেত্রে বহুবার প্রচলিত। দেখুন, যখন শ্রীদেব অনুষ্ঠানে আসে আমরা সবাই মনোমুগ্ধের মতো শ্রীদেবকে শোনবার জন্য অপেক্ষা করে থাকি যে উনি আজকে কোন বিশেষ বিষয়ের উপর আলোচনা করবেন। এর আগে একাধিক প্রেডিকশনের সত্যাসত্যের উপর ভিত্তি করে আজকের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ, যেখানে আপনার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা হবে। কি আলোচনা সেটা? যে জন্মকুণ্ডলিতে তিথি কি ভূমিকা পালন করে। অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার। এই প্রোগ্রামগুলোকে যদি আপনি সিরিজ ওয়াইজ যদি দেখেন তাহলে আপনার মধ্যেও জ্যোতিষ সম্পর্কে ন্যূনতম জ্ঞান সঞ্চার হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর না বুঝে কোনো জিনিসকে অ্যাডপ্ট করতে যাওয়াটা খুব বিপজ্জনক। আজকে দেখবেন যে মানুষ একটা গাড়ি কিনুক বা একটা বাড়ি কিনুক বা ফ্রিজ কিনুক, এসি কিনুক বা যাই কিনুক না কেন, মানুষ সেটা মোবাইলে বারবার করে সার্চ করে, তার রিভিউ দেখে, তার উপরে ইউটিউব ভিডিও দেখে, যাতে একটা ক্লিয়ার কনসেপশন হয়। তা আমি বলবো না যে শুধুমাত্র সমস্যা থেকে মুক্তির জন্য সকাল 10:35 শ্রীদেবাচার্যের এই অনুষ্ঠান, বরঞ্চ জ্যোতিষকে আরও খোলামেলা আলোচনার একটা মঞ্চ এটা। তো শ্রীদেব আজকে রয়েছেন, আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। স্বাগত। জন্মকুণ্ডলিতে তিথির ভূমিকা কিভাবে এফেক্ট ফেলতে পারে, এবং একজন মানুষের ক্ষেত্রে আমার এটাও প্রশ্ন শ্রীদেবের কাছে, জন্মকুণ্ডলী তৈরি করাটা কতটা বাধ্যতামূলক, উচিত কি উচিত নয়? একদম। সবাইকে নমস্কার। প্রথমে বলি, জন্মকুণ্ডলী তৈরি করা বা জন্মকুণ্ডলী থাকাটা আমার মনে হয় দরকার, এবং প্রত্যেকটা মানুষ, দেখুন এক একজন মানুষ এক একটা জায়গাতে এক্সপার্ট, তো প্রত্যেকের হয়তো কুণ্ডলীটা বিচার করা বা কুণ্ডলীটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকাটা আমার মনে হয় মিনিমাম এটার দরকার থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে আমার লাইফের কোন টাইমটা ভালো এবং এই টাইমটার মধ্যে আমি কি কি করে নিতে পারি। আলটিমেটলি খারাপ টাইমটাতে তো আপনার করার মতো কিছু নেই, তখন স্ট্রাগল করতে হবে, তখন দৌড়াতে হবে এবং নিজের সাথে লড়াই করতে হবে। তো সেই জায়গাটা থেকে যদি আপনি বেরিয়ে ভালো টাইমটা পান, সেই টাইমে যদি আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন, আপনার এই পৃথিবীতে দৌড়ানোর জন্য যেটুকুনি কী বলবো এনার্জির প্রয়োজন আছে, সেই এনার্জিটা অর্থ দিক থেকে হতে পারে, সম্পত্তিগত দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, সেই জিনিসটা যদি আপনি গুছিয়ে রাখতে পারেন, তাহলে যখন আপনার খুব খারাপ টাইমে যাবেন তখন দেখবেন যে আপনার কিন্তু অতটা হেডেক থাকছে না, অন্যান্য পাঁচখানা লোকের মতো তাদের মতো চিন্তা করতে হচ্ছে না। তো সেই জায়গাটা আমার মনে হয় জন্মকুণ্ডলী আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, ফুয়েল রিচার্জ করার মতো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি ধরুন যেখানে তেল ভরেছেন সেখান থেকে আপনি জানেন যে 200 কিলোমিটার দূরে পাম্প রয়েছে, তাহলে এর মাঝখানে যদি তেল শেষ হয়ে যায়, আমার 150-এর পরেই ভাবা উচিত যে কোথায় পুরে নেওয়া যেত। হ্যাঁ, 5 কিলোমিটারও যদি আপনাকে গাড়িটা ঠেলে নিয়ে যেতে হয়, আপনি জানবেন যে কষ্ট কতটা মারাত্মক ব্যাপার, মারাত্মক কষ্টটা। 1 কিলোমিটার হলে পরে যারা গাড়ি চালায় তারা আমার কথাটা বুঝতে পারবে। তো বাস্তব, তো সেই জায়গায় আমি 5 কিলোমিটার বলছি। তো প্রথম কথা হচ্ছে যে সেই জায়গাটা যেন লাইফে না আসে, গাড়িকে যেন ঠেলতে না হয়, গাড়ি যেন নিজে থেকে পেট্রোল পাম্প অবধি পৌঁছাতে পারে, জীবনটাও যেন ঠিক সেই অবধি সেই সমৃদ্ধ মানে পরিমাণ এনার্জিটা আপনার লাইফে যেন থাকে, তার জন্য সেটা ফার্স্ট দরকার। তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলীটা দরকার। কোন টাইমটা থেকে কোন টাইমটা আমার খুব ভালো, কোন টাইমটাতে আমার দৈহিক বা শারীরিক জায়গাটাতে ডিস্টার্ব আসতে পারে, কোন সময়টাতে আমার সাড়ে সাথী আছে, কোন সময়টার মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক মানে সমাগম ঘটতে পারে, কোন সময়টাতে আমাকে লোকের কাছে আমার গোল্ডেন টাইম, আমি লোকের কাছে স্টার হতে পারি। তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা শ্রীদেব, এই জন্মকুণ্ডলী এটা কি পুরোপুরি একটা জীবনপঞ্জি? একদম, মানে ক্যালেন্ডারের মতন কি? একদম। মানে তুমি বলছো যে জানুয়ারিতে আমি ক্যালেন্ডারটা না নিলে আমি বুঝতে পারবো না যে কবে কি অনুষ্ঠান আছে? একদম তাই। হ্যাঁ, মানে কবে পুজো বা কবে লক্ষ্মী পুজো, কবে কালী পুজো বা কবে গুরু পূর্ণিমা, কবে মহাবীর জয়ন্তী। নিজের লাইফে পুজো বলতে নিজের লাইফে উপনয়ন হতে পারে, তারপরে হচ্ছে অন্নপ্রাশন হতে পারে, অথবা তোমার বিয়ে হতে পারে, বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, যেগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আচ্ছা, জন্মকুণ্ডলী কি আমাকে বলে দেয় যে আমার কোন সময় ব্যবসা করা উচিত, বা আমার কোন সময় বিয়ে করা উচিত, বা কোন সময় আমার ভালো কোনো ডিসিশন নেওয়া উচিত বা উচিত নয়? ফার্স্ট কথা হচ্ছে বিয়ের যোগ না আসা পর্যন্ত তোমার বিয়ে তো হবে না, যোগটা তুমি অ্যাটলিস্ট জন্মকুণ্ডলীতে পেয়ে যাবে। দ্বিতীয় কথা, ব্যবসা যখন তুমি স্টার্ট করবে না, দেখবে অটোমেটিক্যালি 3-4 মাস আগে থেকে তোমার ব্রেন শুধু ব্যবসাকে নিয়েই বলবে, এবং তুমি ক্যালকুলেশন করে দেখবে তোমার জন্মকুণ্ডলীতে সেই সময়টাই আছে যখন তুমি স্টার্ট করছো, সেই দিনটা দেখবে তোমার লাইফের বেস্ট একটা দিন।
স্টার্টিংটা, এবং তারপরে ওই ব্যবসাটা কেমন যাবে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ দশা, আজকের দিনটা কেমন যাবে, প্রতিটা জায়গা ওখানে ভাগ করে করে দেওয়া থাকে। তো তার জন্য জন্মকুণ্ডলী আমার মনে হয় বেটার। এবারে আসছি তিথির জায়গা। তিথির আগে আমার মনে হয় বলা উচিত লগ্ন নিয়ে খানিকটা, তাহলে লোকের আর একটু বুঝতে সুবিধা হবে। লগ্ন হচ্ছে ঘর, সেই ঘর থেকে অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা স্টার্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো সেই জায়গা থেকে যদি ক্যালকুলেশনটা আসে এবং কোন গ্রহ কোন ঘরে বসে রয়েছে এবং কার কোন ঘরে বসে থাকলে ভালো ফল পাওয়া যায়, বৃহস্পতির ঘরে চন্দ্র বসে থাকলে অবশ্যই আপনি জানবেন জীবনে কোথাও না কোথাও চন্দ্রের দশা এবং বৃহস্পতির দশাতে ভালো কিছু আপনার লাইফে এফেক্টিভ আসবে। এবং আপনার যদি শুক্রের ঘরে মঙ্গল বসে থাকে অথবা রবির ঘরে শুক্র বসে থাকে, আপনি দেখবেন যে কোথাও না কোথাও লাইফটা স্ট্রাগলের মধ্যে দিয়ে একটুখানি অতিবাহিত হচ্ছে। তো খানিকটা ক্যালকুলেশন দেখবেন আপনি নিজেও করে নিতে পারবেন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্টে আসছে তিথি। তিথিতে যদি কোনো কারণে পূর্ণিমা আসে, শুক্লপক্ষ আসে, অষ্টমী কৃষ্ণপক্ষ আসে, আপনি দেখবেন আপনার জীবন যা করেই হোক না কেন সৃষ্টির মধ্যেই থাকার চেষ্টা করবে সব সময়, ম্যাক্সিমাম সময়টা, এবং কোনো কারণেই আপনি নিচের দিকে তাকাতে ভালোবাসবেন না। এটা হচ্ছে পজিটিভ জায়গা। এবং অষ্টমী কৃষ্ণপক্ষ মানে আমরা বুঝি যে সবসময় বেটার, কিন্তু এটাই যদি অমাবস্যা তিথিতে চলে আসে, আপনি দেখবেন যে দিনের শেষে ঘুরে ফিরে অ্যাটলিস্ট দুটো হলেও নেগেটিভ কথা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে। ও মানে এটা এই অনুযায়ী চেঞ্জ হয়, মানে তিথি অনুযায়ী চেঞ্জ হচ্ছে। একদম, আচ্ছা একদম। আমার মনে একটা ফোন আছে, হ্যাঁ ফোন রয়েছে, একটা ফোন নিয়ে নিই। তারপর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাথা আসছে, যেমন কিছুক্ষণ আগে শ্রীদেব বলল যে এরকম আমরা ব্যবসায় যখন আমি ইনভেস্ট করব তার কিছুদিন আগের থেকে মনটা ব্যবসা ব্যবসা করবে। আচ্ছা তাহলে যখন আমরা বিয়ে করব বা বিয়ের সময় আসবে তার আগে থেকে কি মনটা এরকম বিয়ে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার না? আমি আগে শেষ করি শ্রীদেব। এবং আমি ইতিহাস যদি ঘাঁটি তাহলে দেখতে পাবো যে যেদিন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন তার আগের দিন সকালবেলা গান্ধীজি তার ভাতুষ কন্যাকে বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে এটা করতে হবে, বা আমি মারা গেলে এটা করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ থাকলেও তিনি মৃত্যুর সময়টা বুঝতে পেরেছিলেন। মানে রেদার অফ দিস পার্টিকুলার হিস্ট্রি আমরা এটা কি মানে জানতে পারি মানুষের মৃত্যুর আগে কি মানুষ নিজে বুঝতে পারেন? মানে আমি সে বলছি যে সেই ভাইব্রেশনকে মানুষ পেতে পারেন, মানে অ্যাজ পার দিস ল এবং অ্যাজ পার দ্য দিস পিপল কমেন্টস যা লেখা আছে বইতে, তারা তো কেউ আমাদেরকে বলেননি, অনেকে তাদের বক্তব্য অনেক সময় কোট আনকোট পুরো বইয়ে লেখা আছে। তো এই ঘটনাগুলো সত্যিকে মানুষ বুঝতে পারেন। খুব ইন্টারেস্টিং, এই জায়গাটা জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে কেউ আছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, একটু স্যারের সাথে কথা বলতে চাই। আমি বিহালা কদমতলা থেকে বলছি। আচ্ছা, স্বাগত আপনাকে। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বেশ, বলুন, চট করে ছেলের জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ, ছেলের জন্ম তারিখ হচ্ছে 1/11/2013। 1/11/2013। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 1:40। প্লেস হচ্ছে কলকাতা, এসএসকেএম হসপিটাল, কলকাতায় জন্ম। বেশ, 1:40 মানে আপনি এটা মানে শুক্রবার হচ্ছে, দেখুন তো। বেশ, ঠিক আছে, 30 তারিখ পেরিয়ে 30 তারিখ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কন্যা রাশি সিংহ লগ্ন জানা আছে? রাশিটা না আমার ঠিক জানা নেই। কন্যা রাশি সিংহ লগ্ন, ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ। আচ্ছা, জন্মছক অনুযায়ী হচ্ছে বুধ বকরি। আচ্ছা, শনি তো। আচ্ছা, পড়াশোনার লাইফে এই মুহূর্তে চলছে লগ্নে মঙ্গল, সেকেন্ড হাউসে চন্দ্র, থার্ডে হচ্ছে আচ্ছা বুধ, রবি, বুধ, শনি, রাহু। ওকে, ফোর্থ হাউস, ফিফথ হাউসে শুক্র, সিক্স হাউস কিছু নেই, সেভেন্থ হাউস কিছু নেই। আচ্ছা, একাদশে হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, দেখুন প্রথম কথা হচ্ছে জন্মছকে লগ্নে মঙ্গল রয়েছে। লগ্নে মঙ্গল থাকলে আমরা জানি মাঙ্গলিক ক্যালকুলেশন করি, এবং লগ্নে রয়েছে তো রবির ঘরে, তো জেনারেলি একটু ফলটা একটু ডিস্টার্ব থাকবে। যে জিনিসগুলো এখন তো সবেমাত্র 12 বছর বয়স, 12-13 বছর বয়স, এবং রবি বুধ একত্রে চলছে, বুধাদিত্য যোগ আছে, শনি তুঙ্গি, সমস্ত কিছু ভালো, কিন্তু এর সাথে রাহুটা যোগ হয়ে গিয়ে না
ও যে পরিশ্রম করবে বা যতটা করা উচিত সেই জায়গাটাতে একটু ডিস্টার্ব আসবে, একটু অন্যমনস্ক, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব মাইন্ড হয়ে যাওয়ার একটা প্রবণতা চলে আসবে। এবং রবি শনি মানুষকে ডাইভার্ট করে, শনি রাহু মানুষকে দিক বিভ্রান্ত করায়। তো এই জায়গাগুলোকে একটু মাথায় রাখতে হবে। কিন্তু শনি তুঙ্গি, আমার বিশ্বাস শনি ওকে পজিটিভ রেজাল্ট দেবে আগামী দিন। বুদ্ধির জায়গা থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই বেটার কিছু দেবে। ছেলের নাম কি আপনার? এর নাম সংলাপ ভট্টাচার্য। বুঝলাম না। সংগ্রাম সংগ্রাম ও সংলাপ ভট্টাচার্য। হ্যাঁ, সংলাপ ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সংলাপের একটু চোখের দিক থেকে আমার মনে হয় প্রবলেম আসতে পারে। কেমন ওভারঅল হ্যাঁ, চোখে একটু মাইনাস পাওয়ার আসতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু জন্মছক খুব খারাপ কিছু বলবো না, একটা জায়গাতেই একটু সমস্যা আছে। আরও 1 বছর যাক, তারপরে দরকার হলে আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার যোগাযোগ করে দেবেন। মানে ওই একটা জায়গায় প্রবলেমে কি কনসেন্ট্রেশন বা পড়াশোনার ক্ষেত্রে এই সমস্ত একটু ডাইভার্ট করা, একটু ভুলে যাওয়ার প্রবণতা, এই জিনিসগুলো বাড়িয়ে দেয়। বুঝতে পারছেন দিদি, আপনার ছেলের যেটা প্রবলেম থাকবে সেটা হচ্ছে খানিকটা ডাইভার্সন, পড়াশোনা থেকে একটুখানি বন্ধুদের নিয়ে একটু বেশি মেতে থাকা, পড়াশোনা যেটা আপনি চাইছেন সেটা না করা, এবং ও যেটা চাইছে সেটাও না করতে পারা। বুঝতে পেরেছেন? এই সব কিছু নিয়ে ওর মধ্যে একটা চাঞ্চল্য কাজ করবে, যাতে ওর পড়াশোনার ক্ষেত্রে খানিকটা এফেক্ট হবে। তবে শ্রীদেব বলছেন যে আরো 1 বছর অপেক্ষা করে আপনি কাউকে দেখিয়ে নিন। আচ্ছা, আর বলছি কি ওর তাহলে রাশিফলটা কি হলো? কন্যা রাশি। হ্যাঁ হ্যাঁ, আর বলছি তাহলে কি ওর কি কোনো ইতি আপনারা বুঝলেন মাঙ্গলিক কিছু আছে নাকি? একটু তো আছে প্রভাব, তো আছে। ওটা কি ক্ষতি করবে? আপাতত ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নেই, যেমন চলছে চলুক। এই বয়সের বাচ্চা খুব রিসেন্ট একটু চঞ্চল হয়ে গেছে, বলতেও দিলাম, জানেন তো। বয়সটা ভাবুন না কত। এই বয়সের বাচ্চা ডিস্টার্ব হবে না তো কি হবে? একদম ওইসব নিয়ে টেনশনই নেবেন না। যখন 9, 10 আসবে, 8-এর পর থেকে আপনি ভাবুন। আমারও ভালো লাগবে। এত ছোট মানুষের সম্বন্ধে আমি যদি ওকে দুষ্টু বলে সম্বোধন করি, ভালো লাগবে? ওকে নিজের মতো চলতে দিন আর কি। শৈশবটাকে তো ওকে দেখতে দিন যে আমার শৈশবটা ঘুরছে আমার সামনে। নইলে বড় হয়ে যাবে, শৈশবটাকেও দেখতে পাবে না। তখন ওই ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং তার থেকে মানসিক ভাবে একদম তুমি হয়ে গেছে তো না। হ্যাঁ দিদি, আর যদি কিছু জানার থাকে আপনি হেল্পলাইনে ফোন করতে পারেন। যদি মনে হয় শ্রীদেবের কাছে আসবেন, আর না হলে আপনি যেখানে থাকেন তার আশেপাশে কাউকে দেখিয়ে নেবেন, যেটা শ্রীদেব সবসময় বলেন। তবে আমাদের রেকমেন্ডেশন এন্ড সাজেশন থাকবে যে হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করতে পারেন যে কোনো রকম সাহায্যের জন্য, অ্যাস্ট্রোলজিক্যাল সাহায্যের জন্য আপনি শ্রীদেবের সঙ্গে এসে কনসাল্ট করতে পারেন, আলোচনা করতে পারেন। তবে যেটা শ্রীদেব বলছিলেন যে একটু আলোচনার বাইরে যাই, আজকে ডেটে দেখবেন ম্যাক্সিমাম সময় বাচ্চাদের মধ্যে না কিছু হোক বা না হোক সুইসাইডের প্রবণতাটা অনেক বেশি। বাস্তব কি না? এর কারণটা কি জানো? কখনো মানে মেন ব্যাপার হচ্ছে এরা হাঁটতে জানে না, এরা কোনোদিন মাঠে যায় না, মাঠে গিয়ে খেলে না। নেক্সট ডেতে আজকে হেরে গেছি, কালকে সকালে আবার জিতবো, এই যে হার জিতের যে মানে কম্বিনেশনটা থাকে না, এর মানেটাই এরা বোঝে না। আমি এখন আরেকটা জিনিস দেখেছি, খুব তাড়াতাড়ি একটা পাওয়ার প্রবণতা এবং এই প্রজন্মটা, এবং নিজে যদি কোথাও রেজাল্ট খারাপ হয়ে গেল মানে আমি লাইফে হেরে গেলাম, আরে হারা মানুষও পৃথিবীতে থাকতে নেই। এইরকম একটা কনসেপ্ট তৈরি করে নেবে, নিয়ে এমন একটা কাজ করবে, বাবা মাকে সারা জীবন। তুমি একটা কথা বললে যে এটা তৈরি করে নেবে, এটা কি তৈরি করে নেয় নাকি তৈরি করে দেয় সমাজ ব্যবস্থা, বাবা মা? না, আমার মনে হয় যে এমন বাচ্চাটার ক্ষেত্রে আমি বললাম ও শৈশবটাকে ওকে দেখতে দিন। ও শৈশব যদি না দেখে, ও যদি না খেলে, ও যদি না হাঁটতে শেখে, তাহলে ও জিতবে কোথা থেকে? তো সেই জায়গাতে আমার মনে হয় যে বাবা মা এত বেশি অরিড হয়ে যায় অনেক সময় যে ইঁদুর দৌড়ের কম্পিটিশনে আমার ছেলেকেও ফার্স্ট হতে, মানে মোটামুটি তুমি বলছো 12-13 বছর বয়স, এইগুলো ভাবার কোনো সময়ই নয়। একদমই না। দেখো, যে জুয়েল হওয়ার না, সে এমনিতেই ফুটে উঠবে, তার জন্য আলাদা কিচ্ছু লাগবে না। সে যাই করুক, সে অনুঘটকের মতো সারাদিন বন্ধু বান্ধবের সাথে থাকলেও রাত্রিবেলায় গিয়ে পড়তে বসলে ভোর হয়ে যাবে, তখন সে ঘুমাতে যাবে। তো সে অনুঘটক, প্রত্যেকের বিক্রিয়া প্রতিক্রিয়া ঘটিয়ে দেবে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে। তো সেটা হচ্ছে তার লাইফ। তো আমার মনে হয় যে সন্তানকে ওর মতো ছাড়ুন, ও একটা আলাদা ব্যক্তিসত্তা। প্রতিটা বাবা মার ক্ষেত্রে আমার একটাই কি বলবো অনুরোধ, বাকি কিছু না। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে তোমার যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তরে আসি যে মানুষ নিজে বুঝতে পারে কিনা যে কোনো কিছু হওয়ার আগে। একদম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি নাথুরাম গডসের কথা বললে, যে দেখবে নাথুরাম গডসের কিন্তু নাথুরাম গডসে কিন্তু কখনো গান্ধীজিকে গুলি চালাবে বলে বন্দুক কাছে রাখেনি। তারা 3 জন ছিল সাথে। সে ভাবেও নি, সে ভাবেও নি, কিন্তু সব থেকে বেশি ইচ্ছে ছিল নাথুরাম গডসের যে আমি যেন নিজে হাতে মারতে পারি। সব থেকে মানে নাথুরাম গডসের লাস্ট বইটাতে তুমি যদি পড়ো, ওখানে রাজপাল বলে একজন ছিলেন, উনি বলেছিলেন যে
কেউ যদি সুযোগও পাও জিরো মানে দায়িত্বটা আমাকে দিও, আমি মারবো। তো ব্যাপারটা হচ্ছে যে ইচ্ছা শক্তি বড় শক্তি, হয়তো সেই ইচ্ছাটাই নাথুরাম গডসের কাছে এনে দিয়েছে। দ্বিতীয় কথা, গান্ধীজি যে মারা যাবেন আগের দিনকে তার ফ্যামিলির কাছে যেটা শেয়ার করেছেন, এরকম প্রত্যেকটা মানুষ, আমি ইভেন কি বাবাকে দেখেছি যে বাবা খেতে বসে তার ছেলেকে বলে যাচ্ছে, দেখ আমি জানি না আমি কতদিন থাকবো, কিন্তু সাবধান থাকিস, তুই তো ব্যবসাগুলো বোঝার চেষ্টা করিস। ঠিক 2.5 ঘন্টা পরে বাবা এক্সপায়ার করেছে। তো কোথাও না কোথাও একটা হেভি ভাইব্রেশন না শরীরের মধ্যে আমার মনে হয় বলতে থাকে যে আমার টাইমিংটা শেষ। এটা বাস্তব। এবং সেই জায়গা থেকে যদি জন্মকুণ্ডলী তুমি দেখো তো আমার মনে হয় বাস্তব। এবং ঠাকুরের তুমি একটা উপমা দিচ্ছ, ঠাকুরের কথা অনুযায়ী একদিন ঠাকুর খুব খাবার খেতে খেতে বললো তরকারিতে নুন বেশি হয়ে গেছে। তো সারদা দেবী বললেন, মা বললেন যে তুমি এরকমভাবে তো কখনো বলো না। তো আজকে বলছি মানে আমি এখন সুস্থ আছি, যেদিনকে আমি আর বলবো না সেদিনকে ভাববে যে আমি আর 7 দিন নেই। ঠিক তারপর বেশ কয়েক বছর পরে হঠাৎ একদিন খুব খারাপভাবেই তরকারিটা হয়তো রান্না হয়েছিল, ঠাকুর খেয়ে নিয়েছিলেন এবং কিন্তু কোনো কথা বলেননি। মা যেটা বুঝতে পারেন এবং তারপরেই স্বামীজিকে বার্তা পাঠায় যে আমার মনে হয় ওনার শারীরিক কন্ডিশনটা খারাপ। তো ডিফারেন্স হচ্ছে এই জায়গাগুলো, যে প্রতিটা জায়গায় প্রতিটা ভাইব্রেশন তোমাকে বলে দেবে যে তুমি কিসের সাথে জড়িত থেকে তুমি বলে দেবে কথাগুলো। তো এটা একটা পার্ট লাইফের। তো অবশ্যই জন্মকুণ্ডলী সেই জায়গায় দরকার আছে। তার মানে গ্রহ আমাদেরকে কথা বলে, এই কথাটা বাস্তব আর কি। গ্রহগত সম্মিলন বা সন্নিবেশ তুমি যেটাই বলো, এবং বাস্তবিক পরিস্থিতি সেটা মানুষ আগে বুঝতে পারে 100%। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোলজির বা যে ভূমিকা যেটা এর মধ্যে মানুষকে পাওয়ার আপ করা, তুমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছো এনার্জি নিয়ে। হ্যাঁ, এনার্জি। আমার যেটা মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে যারা এখন এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে এনার্জির সূত্রটাকে বোঝানো দরকার। হ্যাঁ, মানে A+B² সূত্র যেরকম বুঝলে অঙ্ক সবে আমরা অ্যালজেব্রা শুরু করি সেটা দিয়ে, ঠিক তেমনিভাবেই আমাদের বোঝা উচিত যে এনার্জির সূত্রটা কি। এটা কি আমার লাইফস্টাইল পরিবর্তন, আমার গ্রহ পরিবর্তন, আমার হাতজোড়া আংটি পরা, হাতে বাজু পরা, কোনো বিশেষ বালা পরা, কোনো তন্ত্র বা মন্ত্র করা, প্রত্যেক সপ্তাহান্তে কোনো ঈশ্বরের কাছে প্রণাম করা, পুজো করা, নাকি সৎ সংসর্গ এবং জীবনযাপনকে অনাড়ম্বরভাবে এগিয়ে নিয়ে যাওয়া? কি একদম মানে মেন ব্যাপার হচ্ছে যে গ্রহগুলো তোমাকে পাই টু পাই বলতে থাকবে। যেমন একই ফ্যামিলিতে 2 বোন রয়েছে, একজন মাঙ্গলিক নয় এবং একজন মাঙ্গলিক, এবং দেখা গেল কপালের জোরে ছোট বোনটা মাঙ্গলিক এবং সে প্রচণ্ড ডান পিঠে, এবং সে যেটা করবো বলে সেটাই করে, এবং তার ছোটবেলা থেকে জিদ বড় হতে হতে তার ইচ্ছে রয়েছে যে না সে ডাক্তার হবে, এবং সে ডাক্তারির জন্যই তার লক্ষ্য তৈরি হচ্ছে। এবং দেখবে সে তার চাহিদাগুলোকে না নিজে থেকে চিৎকার করে হোক, চেঁচামেচি করে হোক, ভাঙচুর করে হোক, নিজের ইচ্ছাটাকে যেন পূরণ করতে পারে। ডাক্তার হওয়ার জন্য তার যে স্বপ্নটা রয়েছে সেই জায়গাতে পৌঁছানোর জন্য যেটা পাওয়া দরকার তার, সে সেটা হাসিল করে নেবে। তার দিদি হয়তো মাঙ্গলিক নয়, সে নর্মাল একটা স্কুলের টিচার হলে পরেই শান্তি, কিন্তু তার সেই দিকেও খুব একটা নজর নেই বা তার এনার্জি লেভেলটা নেই। সে যতক্ষণ পরিশ্রম করে তার থেকে হয়তো কম পরিশ্রম বোন করে, কিন্তু বোনের মাথা সেই দিক থেকে অনেক বেটার। তো মাঙ্গলিকের ক্ষেত্রে এই জায়গাটা কেন বলি যে মাঙ্গলিক তো সবসময় দেখবে 23 বছর থেকে 26 বছরের মধ্যে লাইফ স্টার্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে 22 বছরেও স্টার্ট হয়। তো এই যে পজিটিভ জিনিসটা, এই ভাইব্রেশনটা কিন্তু অটোমেটিক্যালি ছোটোবেলা থেকে তুমি দেখতে পাবে, তাই না? এবার গ্রহের যদি তুমি তারতম্য দেখো, দেখবে যে ছেলেকে অঙ্ক করাচ্ছ কিন্তু ছেলে অঙ্ক বুঝছে না, কন্টিনিউয়াসলি ক্লাস 4, 5, 6, 7-এ যাওয়ার পরে আস্তে আস্তে অঙ্কেতে মার্কসও কমছে। তুমি দেখবে কনফার্ম রয়েছে সেই জন্মছকের মধ্যে শনি হয় নিচস্থ রয়েছে, নইলে বকরি রয়েছে, অথবা পাপ গ্রহের সাথে শনি বসে রয়েছে। তখন কি সেদিকে গুরুত্ব কম দেওয়া উচিত? না, তখন শনির প্রতিকারটা করলে পরে কিন্তু সেই ছেলেটার সেই জাতকটার বা জাতিকার কিন্তু লাইফটা অনেক বেশি চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু বাবা মার মনে একটা ভয় থাকে শনির প্রতিকার করলেই তো খারাপ, এইখানে রাখতে হয়, ওখানে রাখতে হয়, তারপরে নাকি পড়াতে হয়। আলটিমেটলি এগুলো কোনো মানেই না। এগুলো হচ্ছে শনি দেবতা আমার মনে হয় এই ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 ব্যবসা দিতে পারে। তো কারণ হচ্ছে উনার নামে যে যতটা বেশি ভয় দেখাতে পারবে অর্থ তো দিতে পারে, তুমি বলেছো। না, আমি বললাম জ্যোতিষকে ব্যবসা দিতে পারে। আচ্ছা। কারণ কারণ যে যতটা ভয় দেখাতে পারবে তার ততটা বেটার। কিন্তু শনি আলটিমেটলি খারাপ থাকলে রেমেডি পড়ান কিচ্ছু হয় না, কোনো টেনশন নেই, বরঞ্চ আপনার সন্তানের যেটা মাইনাসে ছিল সেটা প্লাসে আসবে।
আচ্ছা, আর শনি তুঙ্গি থাকলে ভালোও তো হতে পারে 100%। মানে যদি তুঙ্গি মিন্স হচ্ছে পজিটিভ যদি থাকে, আপনি ভালোভাবে বোঝাচ্ছি। দেখো দুলাতে বসে রয়েছে এবং জেনারেলি বেটার জায়গায় বসে রয়েছে, সেই জাতককে কখনো বলতেই হবে না। ও বরঞ্চ ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয় মাঝখানে দাঁড়িয়ে হয়তো একটা কথা বলে বেরিয়ে যাবে ঘর থেকে, ওইটাই সলিউশন। তো হ্যাঁ, তো তুঙ্গি মানে হচ্ছে ওর ব্রেনটা এতটাই সুর, এবং কি বলবো, কূটনীতিবিদ বলে আমাদের ভারতবর্ষে একটা পোস্ট স্পেশালি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেই জায়গাটাতে যারা যারা রয়েছে তাদের শনি যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, সেই অবধি তারা পৌঁছাতে পারবেই না। এটা বড় বড় লয়ার যারা রয়েছেন না, তুমি তাদের, আমি হয়তো নাম করছি না, আমাদের সেন্ট্রালে যারা সুপ্রিম কোর্টের লড়াই করেন এবং খবরের মাঝে মাঝে আমরা যাদেরকে দেখতে পাই, তাদের জন্মছক, তাদের ডেট অফ বার্থ নিয়ে তুমি দেখবে, শনি যদি তুঙ্গি না থাকে, শনি যদি বেটার না থাকে, ওই লেভেলে পৌঁছানো বা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকা এত ইজি না। আচ্ছা, তার মানে যেটা নিয়ে আপাতত ভাবে জ্যোতিষরা ব্যবসার কথা ভাবেন, তার মধ্যে অনেক পজিটিভ জিনিস আছে। অনেক না, অনেক বেশি তোমার আমার চিন্তা করার থেকে অনেক বেশি পজিটিভ জিনিস আছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলো যে এই মাঙ্গলিক নিয়ে বহু মানুষের একটা ধারণা আছে। আমি তোমার কাছ থেকে প্রথম যখন পুরনো আমাদের ওই সেটে অনুষ্ঠান হতো, তখন প্রথম আমি শুনলাম যে কোনো অ্যাস্ট্রোলজার, হয়তো কয়েক হাজার প্রোগ্রাম আমি করেছি এই মঞ্চে বসে, যে মাঙ্গলিক থাকলে তার মধ্যে একটা সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রে, আমি একদম মেয়েদের ক্ষেত্রেই বলছি, যে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে ডিস্টার্ব হতে পারে, কিন্তু তারা কেরিয়ার ওরিয়েন্টেড হয়, তারা রোজগার করবে এবং তারা জীবনে দাঁড়াবে, তারা প্রফেশন ওরিয়েন্টেড হবে এবং নিজে রোজগার করবে, ফ্যামিলিকে চালাবে, এই মানসিকতা থাকে। হাজব্যান্ড কি করবে না করবে সেদিকে না তাকিয়ে সে নিজের ওপর আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে। তো আমার প্রশ্ন হচ্ছে, এবার এই ক্ষেত্রে এই মেয়েগুলো তারা যদি বিবাহিত জীবনে ডিস্টার্ব হয়ে যায়, মানে তুমি জানো যে ম্যারাইটাল লাইফে যদি ডিস্টারবেন্স থাকে তার প্রভাব সব কিছুর উপর পড়ে, তো এটাকে হ্যান্ডেল করার প্রক্রিয়াটা কি? একটাই, জটক বিচার করে। আচ্ছা, জটক বিচার করে বিয়ে করলে পরে আমি জানতে পারবো যে না, এই ব্যক্তিটা, আমি বলার আগে আমার মনের ভাষাটা বুঝতে পারবো, মুখের ভাষাটা দরকার নেই তার, মানে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। আর এমনও হতে পারে যে আমার জটক বিচার দরকার নেই, আমি তাকে বলে বোঝাতে পারবো না। তো দুটো রাস্তা তো আলাদা না। কিরকম ছেলে দরকার? কুল মাইন্ডেড? না, কিরকম ছেলে দরকার নেই, তুমি একদম দুরন্ত ছেলে পেয়ে গেছো, কিন্তু তার সাথে ম্যাচ করে গেছে, কিন্তু সেই ছেলেটা সেই মেয়েটাকে ভালো বুঝবে, মানসিকতার ম্যাচ, কারণ জানবে এ মুডি রয়েছে, এর মধ্যে জেদ বেশি রয়েছে, এর মধ্যে তেজ রয়েছে, যেটা করবো বলবে সেটাই করবে। হয়তো ছোটবেলার দুই বন্ধু অনেকদিন পর দেখা হয়েছে, তারপর তারা বিয়েতে গেছে, কিন্তু তারা আজকে এটা হ্যাপি। এর মানে এই নয় যে ছেলেটি মাঙ্গলিক বা মেয়েটি মাঙ্গলিক কনফার্ম, কিন্তু ছেলেটি মাঙ্গলিক বা অমাঙ্গলিক সেটা ডিপেন্ডও করছে না, কিন্তু দুজনের মধ্যে জটক বিচারটা 100% বেটার রয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় খুব দরকার। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের ভারতবর্ষের যে পোস্টগুলো, খুব দামি দামি পোস্টগুলো রয়েছে না, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলুন, প্রাইভেটে বলুন, বা যে মেয়েগুলো এই আজকে কর্মসূত্রে বিদেশে রয়েছে, তাদের জন্মছকটা একবার যদি পারেন জাস্ট চেক করে দেখুন, প্রত্যেকে মাঙ্গলিক। মানে যদি ডেট অফ বার্থটা ঠিকঠাক পাওয়া যায়, একদম ঠিকঠাক পাওয়ার চেষ্টা করে তারপর মেলাবেন। যে দেবাচার্য ভুলভাল কথা বলছে টিভিতে বসে ওই 10 বছর ধরে, না ঠিক কথা বলছে, দায়িত্ব নিয়ে বলছি, ভুল হলে আমি নেক্সট টাইম প্রোগ্রাম করবো না। মানে সেটা পলিটিক্যাল জায়গা থেকেও হতে পারে। এক্স্যাক্টলি, তোমাকে লাইফে উন্নতি, তোমাকে ভালো মঞ্চ যে দিতে পারে সে মঙ্গল। আচ্ছা আচ্ছা, তুমি যত লেডিস লিডারদের দেখবে, কলেজ লাইফ থেকে শুরু করে হয়তো সিএম পর্যন্ত, তো কোথাও না কোথাও তাদের কোথাও মঙ্গল খুব স্ট্রং থাকতে হবে, নইলে সেই মানসিকতাটা পাবে কোথা থেকে, লড়াই করার মানসিকতাটা তাদের ক্ষেত্রে মাঙ্গলিক হওয়াটা আমি বলছি না, তাদের মঙ্গলটা স্ট্রং হওয়ার কথা বলছি। আর মাঙ্গলিক হওয়ার ক্ষেত্রে বলছি যে এটা কর্মজীবন ওরিয়েন্টেড, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আর আমি তো দায়িত্ব নিয়ে বলছি, যারা বিদেশে রয়েছে, যে যারা জাতিকারা বিদেশে রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে, অটোমেটিক্যালি স্কুল লাইফের পর থেকে কোথাও না কোথাও বাইরে পড়াশোনা, বাইরে চাকরি, ভালো স্যালারিতে পৌঁছে যাওয়া, তারা মাঙ্গলিক ছাড়া হতে পারে না। একদম। আজকে এখানে শেষ করব। কাজে মাঙ্গলিক বলে তাকে পেছনে ঠেলে ফেলে দেওয়ার কোনো কারণ নেই, এটা একদম পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। তাহলে আজকের পুরো অনুষ্ঠানের সিনপসিস দুটো জিনিস নিয়ে মানুষকে ভাবতে হবে আজ থেকে, সেটা হচ্ছে জন্মকুণ্ডলী আর হচ্ছে জটক বিচার, মানুষকে সঠিকভাবে চিহ্নিত করবে। আজকে এখানে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। আগামীকাল আবার সকালবেলায় 10:30টায় দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে। নমস্কার সবাইকে।